শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপচারিতায়। রাজনীতির ডামাডোল থেকে সরে এসে আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকের অত্যন্ত ইতিবাচক একটি খবর নিয়ে, ইতিবাচক একটি অবস্থান থেকে আজকের আলাপচারিতা শুরু করতে চাই। এবং আজকের আলাপচারিতায় আমরা যাকে অতিথি করে নিয়ে এসেছি, তিনি গ্রেট ব্রিটেনের রাজনীতিতে 2021 সালে মাইল ফলক সূচিত করেছেন। সেই মাইল ফলকটি হচ্ছে এই প্রথমবারের মতন স্কটল্যান্ডের পার্লামেন্টে তিনি একজন সদস্য নির্বাচিত হয়েছেন। ফয়সল আহমেদ চৌধুরী এমবি, আমরা আজকে তাকে অতিথি হিসেবে পেয়েছি। প্রথমেই ফয়সল আহমেদ চৌধুরী, আপনাকে এটিএন বাংলার পুরো পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। Thank you very much for inviting me. Thank you. I really appreciate it. And thanks to all the viewers who is watching us. ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে এই পর্বে ফয়সল আহমেদ চৌধুরী সম্পর্কে কথা বলবার জন্য আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যোগ দিয়েছেন এবং আমরা তার কাছে আন্তরিক কৃতজ্ঞ। ওয়ালি উদ্দিন এমবি, স্কটল্যান্ডের রাজনীতিতে অলি ভাই একজন পরিচিত মুখ, বিশেষ করে বাঙালি কমিউনিটিতে আমাদের বিজনেস এন্টারপ্রেনার হিসেবে, একজন সমাজ সংগঠক হিসেবে অলি ভাইয়ের অবদানও আমরা স্বীকার করি। এবং অলি ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। ফয়সল আহমেদ চৌধুরী সম্পর্কে আপনার মতামত আপনি তুলে ধরবেন। তবে শুরু করতে চাই ফয়সল আহমেদ চৌধুরী আপনাকে দিয়ে। অবশ্যই আজকে আপনি আমাদের অতিথি। ফয়সল ভাই, আপনি এই যে 2021 সালে ব্রিটেনের রাজনীতিতে একটি নতুন মাইল ফলক সূচিত হলো আপনার স্কটিশ পার্লামেন্টে সদস্যপদ লাভ করবার মধ্যে দিয়ে। তো শুরুতেই যদি বলি যে আপনার এই জার্নিটা কেমন ছিল? আপনার সঙ্গে ইতিমধ্যে আমাদের ব্রিটিশ পার্লামেন্টে আরো চারজন মহিলা এমপি যুক্ত রয়েছেন ইতিমধ্যে। কিন্তু মোটামুটি তাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, সেখানে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে তারা পড়েছেন, তারা মোটামুটি কাউন্সিলর হিসেবে ব্রিটিশ রাজনীতিতে ঢুকেছেন এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসছেন সেখানে একটা অ্যাফ্লুয়েন্সি বা একটা স্বাচ্ছন্দ্য, সেরকম একটা অবস্থান দেখেছি। কিন্তু আমরা যতদূর জানি যে আপনার বেড়ে ওঠা স্কটল্যান্ডে কিংবা বাংলাদেশ থেকে আসা সবকিছুতেই খুব একটা টানাপোড়েন ছিল, একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আপনি। খুব ছোট বয়সেই পরিবারের হাল ধরতে হয়েছে। তো আমাদের দর্শকদের সঙ্গে যদি আপনার এই যাত্রাটা, জীবনের এই বিভিন্ন সময়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং কিভাবে সেগুলো মোকাবেলা করেছেন, সেই গল্পগুলো, সেই অভিজ্ঞতাগুলো আজকে আপনার সেই অভিজ্ঞতাগুলো আমরা আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চাই এবং দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারাও ফয়সল আহমেদ চৌধুরীর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। এবং আমার যেটা অনুরোধ থাকবে, বাবা মা আজকে যারা অভিভাবক দেখছেন, আপনাদের ছেলেমেয়েদেরকে অনুপ্রাণিত করুন যে শুধুমাত্র বড় বড় ইউনিভার্সিটিতে পড়লে কিংবা খুব একটি স্বাচ্ছন্দ্য পরিবারের থেকে আসলেই যে ভবিষ্যৎ শাইন করা যায় কিংবা উন্নতির শিখরে পৌঁছানো যায়, এই ধারণাটি কিন্তু ফয়সল আহমেদ চৌধুরী ভুল প্রমাণিত করেছেন। ফয়সল ভাই, যাচ্ছি আপনার কাছে। সো এই যাত্রাপথ কেমন ছিল আপনার? আপনি এসেছিলেন আপনার বাবা মার সঙ্গে, বোধহয় তখন আপনার বয়স ছিল 8 বছর। Around that, জি, একদম ছোট বয়সে আসছিলাম। It's been very tough আসলে। প্রথমে আমরা just for one correction, আমার মিডল নেম হলো ফয়সল হোসেন চৌধুরী। ফয়সল হোসেন চৌধুরী। অনেক জায়গাতে আমার আহমেদ জায়গাতে বলে, বাট আমার আসল নামটা হলো ফয়সল হোসেন চৌধুরী। আমার দেশের গ্রামের বাড়ি হলো হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বদরদিকে গ্রামে। আমি কিন্তু ছোটবেলায় পড়ালেখা করছি আপনার বাংলাদেশে হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়ালেখা করছি। ক্লাস 8-এ উঠার পরেই আমরা এই দেশে চলে আসছি প্রায় 1982। তো 1982-তে আসার পরে আমি ম্যানচেস্টারে ছিলাম কিছুদিন। আমার বাবা এখানে ম্যানচেস্টারে ছিলেন, ম্যানচেস্টার শাহজালাল মসজিদের ছিলেন এবং বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের সাথে বাবা জড়িত ছিলেন। ওইখান থেকে কিছুদিন থাকার পরে আমার মামা যেখানে আছে এখানে আছে উনি
আমাদেরকে ম্যানচেস্টার থেকে বললেন যে এডিনবরাতে চলে আসো, এখানে পড়ালেখা ভালো হবে, এখানে একটা স্কুলে আমার এডমিশন করাইয়া আহ, আমি আমরা তখন সবাই সপরিবারে আমরা এডিনবরায় আইসা যাই, এডিনবরাতে পড়ালেখা করি স্কুলে, এডিনবরাতে প্রাইমারি থেকে শুরু হয়। তো যখন আমি হায়ার দেওয়ার সময় আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওনার আলসার বাস্ট হয়ে যায়, প্রায় 21 দিন ছিলেন হসপিটালে ছিলেন। তখন তখন মানে আমার পড়ালেখারও 12টা বেজে গেছে, বাবা হসপিটাল 21 দিন, এখানে আমার 5টা বোন আছে, একটা ছোট ভাই আছে, আমি ফ্যামিলির বড় ছেলে। তখন আমাদের মামার একটা রেস্টুরেন্ট ছিল, মামাই কইলা যে রেস্টুরেন্টে চলে আয়। তো ওইখানে গিয়ে অ্যাটলিস্ট কিছু পার্ট টাইম কাজ করতাম, আবার পড়ালেখাও করতাম। তো আস্তে আস্তে দেখা গেল যে দুটোটা তার করা যায় না। এবং বাবা যখন সুস্থ হইয়া হসপিটাল থেকে বাড়ি আবার পরে যে মানে উনাকে আর মানে বিজনেস না যাওয়াটা ভালো। I know it's very emotional. আমি সরি ফয়সাল ভাই, বাট আপনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের আপনার এই অভিজ্ঞতাগুলো আমাদের জন্য অত্যন্ত দামি, এবং আমরা চাই যে যারা অনেক তরুণ প্রজন্মের পোটেনশিয়াল আছে, তাদের সম্ভাবনা আছে, এবং তারা আপনার এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং আমরা যেটা সাধারণত মনে করি যে খুব বড় বড় ইউনিভার্সিটিতে না গেলে হয়তো ব্রিটিশ রাজনীতিতে ঢোকা সম্ভব না, কিন্তু সেটা যে সম্ভব শুধুমাত্র অধ্যাবসায়, মেধা এবং মননের মাধ্যমে সম্ভব, সেটা আপনার কথা শুনলে, আপনার জীবনের দিকে ফিরে তাকালে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে ধরেন যখন ডাক্তার বললো যে বাবা আর ব্যবসাতে না যাওয়া ভালো, তো আস্তে আস্তে নিজ পারিবারিক ব্যবসার সাথে আমার সাথে জড়িত হয়ে গেলাম। তখন আমাদের রেস্টুরেন্ট, এবং তখন কিন্তু প্রথম 1-2 বছর আর পড়ালেখার চিন্তা করছি যে এই ব্যবসা নিয়ে ব্যস্ত। আর মামার সাথে সাথে এখন তো ছোট আছিলাম, মামার সাথে সাথে বিভিন্ন সংগঠনের, এই বাংলাদেশি সংগঠন, চেম্বার অফ কমার্স, এবং যে যেখানে ম্যানচেস্টারে, বার্মিংহামে, সব জায়গাতেই কিন্তু আমি মামার সাথে ট্রাভেল করছি এবং সব জায়গাতেই যাইতাম। এবং কমিউনিটি ওয়ার্ক যেখানে আসছিল, ওই আস্তে আস্তে কমিউনিটি ওয়ার্কের সাথে জড়িত হয়ে গেলাম। আর আমাদের রেস্টুরেন্ট গুলাতে সবসময় আমরা ফান্ডরাইজিং করতাম, চ্যারিটি ওয়ার্ক করতাম। তো এরপরে দেখা গেল যে না, আমার তো আরো কিছু পড়ালেখা করারও দরকার আছে। আমার পড়ালেখাতে আমার একটা ইন্টারেস্ট আছে, আমি মেডিকেল লাইনে পড়ালেখা করছি, আমি তো ওইটাও পড়লাম। এরপরে দেখা গেল যে দুটোটা হয় না আসলে, মানে বিজনেসে থাকলে বিজনেসে থাকতে হয়, আর পড়ালেখা করতে হইলে পড়ালেখা করতে হয়। তো আস্তে আস্তে নিজেরে আমি এই ব্যবসার সাথে জড়িত করে ফেললাম, এবং রেস্টুরেন্টের সাথে ফুল টাইম দেওয়া শুরু করলাম। আমরা একটা তখন দেখলাম যে যখন রেস্টুরেন্টে ঢুকলাম, দেখলাম যে এখানে আমরা বাংলাদেশ। আপনাকে একটু থামাচ্ছি। সেই সময় স্কটল্যান্ডে বা এডিনবরায় বাংলাদেশিদের জীবন মান কেমন ছিল? কি ধরনের, আপনারা কোনো ধরনের নিশ্চয়ই সেই সময় রেসিজম ফেস করেছেন, কিংবা কোনো বিভিন্ন ধরনের অপারেশন ফেস করেছেন। তো একজন তরুণ হিসেবে আপনি তখন রেস্টুরেন্ট ব্যবসায় ঢুকেছেন, কি ধরনের অভিজ্ঞতা ছিল সেই সময়? আমরা কোন সালের কথা বলছি? এটা 89-90। এই সময় কিন্তু রেসিজম তো অলওয়েজ, মানে বাট আমরা কিন্তু লাকিলি এডিনবরাতে তেমন আমরা একটা পাইছি না। মামার সাথে যদি আপনি আলাপ করেন, তারা অনেক পাইছেন। তারার জেনারেশনে কিন্তু আমরা যারা পরে আসছি, আমরা লাইফটা ইজি করে দিয়েছিলাম, কারণ তারা ব্যবসা সেট আপ আমাদের জন্য ছিল। আর যে কারণে ব্যবসাতে ঢুকে কিন্তু আমি অন্যদের মতো কাজ করতে হয়েছে না, আমি পড়ালেখাও করতে পারছি, সাইড দিয়া কমিউনিটি ওয়ার্কও করতে পারছি। আবার সেম টাইম আমি যেমন আমরা এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশি কমিউনিটিটা একদম ছোট আছিল, স্কটল্যান্ড তেমন একটা ছিল না। আর তখন আমরা কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সে কেউ ইন্টারেস্টেড না। তখন দেখা গেল যে ওই আওয়ামী লীগের একটা কমিটি আছে, বিএনপির একটা আছে, আর ওই এগুলার মধ্যেই হয়। আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে, যেটার মধ্যে 26শে মার্চের অনুষ্ঠান হয়। আপনি তো মনে হয় একবার আসছিলেন, আপনারা তো দাওয়া মামা করে দাওয়া।
এবং 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম হইতো এবং আমি মামার সাথে সাথে যাইতাম এবং আমার বাবা মামা চাচা এরা সবাই কিন্তু কমিউনিটি ওয়ার্কের সাথে জড়িত। আপনি মানে আমার গ্রামের বাড়ির কথা যদি বলেন, ছোটবেলা থেকে দেখে আছি যে আমার বাবা আমার চাচা গোলাম মোস্তফা চৌধুরী, উনি ম্যানচেস্টারে ছিলেন, মারা গেছেন লাস্ট ইয়ার। তো উনি একটা এতিমখানা করছিলেন, দাইমুদ্দিন এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা। ওইখানে আমরা আমাদের ফ্যামিলির সবাই আমরাই আমাদের ফ্যামিলি থেকে ওই এতিমখানাটা চালাইয়া যাইতেছি। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সবসময় আমরা শুধু কমিউনিটি ওয়ার্ক চ্যারিটি ওয়ার্ক করে যাইতেছি। আমরা হয়তো আপনি জানেন 1991 মনে হয়, আই এম নট এক্স্যাক্টলি শিওর উইথ দ্য ডেট, আমরা তখন তো ছোট ছিলাম, আমরা বাংলাদেশে যখন সাইক্লোন হয়েছিল সিডর, তখন আমরা এডিনবরাতে আমরা অনেক ফান্ড রাইজিং করছি 141,000, এবং যেটা মামা এডিট করছেন এবং আমি সাথে সাথে আসছিলাম। এরপরে আমরা তো এইখানে চিটাগাঙ্গে আমরা শেল্টার বানাই দিচ্ছি। তো মানে যখন বাংলাদেশে ওই বয়স থেকে আপনি মানে যখন আপনি মোটামুটি ও লেভেল এ লেভেল শেষ করে রেস্টুরেন্ট ব্যবসায় ঢুকলেন, এবং তখন কি আপনি সেই বয়সে সিদ্ধান্তটা নিলেন যে আপনি অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে আপনি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত হবেন, এবং পাশাপাশি সেই সময় ওয়ালি তসর উদ্দিনের মেন্টরিং এর মাধ্যমে আপনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন, বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করছেন। কিন্তু যেটা আপনি বললেন আপনার কথায়, আমরা সেই সময় কিন্তু বাঙালিদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা দেখেছি। আমার এখনো মনে আছে 90-এর দশকে স্কটল্যান্ডে বলি কিংবা ইংল্যান্ডেই বলি, আমরা বাংলাদেশিদের বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকতে দেখেছি, চিন্তিত থাকতে দেখেছি। তখনও খুব কম সংখ্যক তরুণদের মধ্যে আমরা ব্রিটিশ মেইন স্ট্রিম পলিটিক্সে যুক্ত হবার স্বপ্ন দেখেছি বলে আমার মনে পড়ে না। তো আপনি সেই ডাইভারশনটা আপনার কবে থেকে শুরু হলো যে অ্যাকচুয়ালি বাংলাদেশি পলিটিক্স না, আমাকে ব্রিটিশ রাজনীতিতে বা মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে? বাংলাদেশি মূলধারার পলিটিক্সে কিন্তু আইসা ঢুকছে যখন স্কটল্যান্ডের রেফারেন্ডাম নিয়ে আলাপ আলোচনা শুরু হইলো। এটা হলো কি আপনার 2014-এ। এর আগে কিন্তু আমরা এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন ওয়ার্ক, কমিউনিটি ওয়ার্ক, এবং আমি কিন্তু এই থার্ড সেক্টর অর্গানাইজেশনের সাথে জড়িত আছিলাম। আমি রেশিয়াল ইকুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান হইলাম এখানে। আমি প্রায় 10-11 বছর চেয়ারম্যান আছিলাম, যেটা মাল্টিকালচারাল, যেটা থেকে আমি অনেক ধরনের প্রোগ্রাম হল করে গেছি, ইকুয়ালিটির জন্য ফাইট করে গেছি। আমি এডিনবরা মেলা, আপনি হয়তো নাম শুনছেন, প্রায় 22 বছর এটা আমি একজন ফাউন্ডার ডাইরেক্টর আছিলাম। ছোটবেলা থেকেই কিন্তু আমরা মানে যখন আমি স্কুলে পড়তাম তখন দেখলাম যে এই দেশে, কারণ আমরা তো এশিয়ান কমিউনিটির স্কুল ছিল, দেখলাম যে এখানে আমরা এথনিক মাইনরিটি লেগে কিছুই নাই। তখন আমরা কাউন্সিলরে অ্যাপ্রোচ কইরা আমরা বললো যে আমরা একটা ইভেন্ট করি। আস্তে আস্তে দেখলাম যে আমরা তো ছোট, তখন আমরা গিয়ে ওই মামা এবং আরো তারারে আইনা ফ্রন্ট লাইনে রাইকা কাউন্সিল থেকে কিছু ফান্ডিং আইনা আমরা শুরু করলাম। আসবো ফয়সাল ভাই আপনার কাছে, আপনার অনেক এত গল্প শোনার আছে, আসবো আমরা আপনার কাছে আবার। আমরা একটু ওয়ালি ভাই সঙ্গে কথা বলতে চাই। ওয়ালি তসর উদ্দিন এমবি, ধন্যবাদ আপনাকে আবার আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা যেটা ফয়সাল ভাইয়ের কাছ থেকে শুনছিলাম ওয়ালি ভাই, যে আপনি যদিও তার মামা, কিন্তু অ্যাকচুয়ালি আপনি তাকে মেন্টর করেছেন, আপনি তাকে গড়ে তুলেছেন একেবারে পুতুল যেভাবে আমরা গড়ে তুলি সেভাবে শুরু থেকে ছোটবেলা থেকে তাকে মেন্টরিং করে গড়ে তুলেছেন। আজকের ফয়সাল চৌধুরী হওয়ার পেছনে আপনার একটা বড় অবদান আছে। তো আপনার কি মনে হয় যে ফয়সাল চৌধুরীর কোন গুণগুলো বা কোন বৈশিষ্ট্যগুলো, কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো তাকে আজকের এই অবস্থানে আসতে সাহায্য করেছে? Assalamualaikum, thank you to included me. আসলে আপনি জানেন আমি এই দেশে আসছি 14 বছর বয়সে 1967-এ। তো আমি লন্ডনে ছিলাম 10 বছর, তারপরে আসলাম স্কটল্যান্ডে 1975। আসার পরে স্কটল্যান্ডে যেভাবে আপনি বলছেন যে আমাদের কত স্ট্রাগলিং করেছি জীবনে, এটা ভুলার মতো নয়। স্কটল্যান্ড হইল একটা জায়গা, যে জায়গাতে তাদের কালচার ডিফারেন্ট। তারা ওই আমাদের যে মনে করেন আয়ারল্যান্ডের মতো এই যে কালার স্ক্রিড, এটাও তারা ডিফারেন্স মনে করে। তারা ব্রিটিশ ইংলিশকে ভালো পায় না। আমরা যেহেতু রেস্টুরেন্ট আছে, একটা ভাইব্রেশন করতেছে না? না, আমরা শুনতে পাচ্ছি ওলি ভাই, বলুন। আচ্ছা, তো আমি আসার পরে আমাদের মাত্র কতজন, প্রায় মনে হয় 20 জন 22 জন বাংলাদেশি আমরা এখানে ছিলাম। কিন্তু সে সময় বাংলাদেশ বলতে কিছুই জানতো না এইসব এই জায়গাতে, বলে হোয়াই ইজ বাংলাদেশ।
তখন আমি নিজে একটা অ্যাসোসিয়েশন করলাম। আমাদের উসমানী সাহেব আসছিলেন, ওনার আসার পরে আমাদের ফাতা সাহেব ছিলেন, উনি বললেন যে হাইকোর্ট সাহেবকে এখানে একটু ওই যে ওয়ালি তসরুদ্দিন আছে, উনি তো অনেক কাজ করে, আমি যুব পরিষদে ছিলাম লন্ডনে, তো আমি এখানে আসার পরে আমি বাংলাদেশের পলিটিক্সটা আমি সরিয়ে রাখছি সবসময়। বাংলাদেশ পলিটিক্স মানুষে বলে যে বাংলাদেশেই করবে, আমরা এই কমিউনিটি নিয়ে আমরা মোটামুটি বাংলাদেশ সমিতি ব্রিটেনের মধ্যে নম্বর 1 হিসাবে আমরা একতাবদ্ধ ছিলাম। তারপরে যে ফসল অলি ভাই, আপনি ফয়সাল ভাইকে কি করে মেন্টরিংটা জি, করলেন, কি তো করে আমি ফয়সাল বলতেছি, চৌধুরীকে গড়ে আমি তুললেন? বলি তো ফয়সল আমি যখন আসার আগে আমরা কিন্তু স্কটল্যান্ডে আমরা একটা স্থান নিয়ে নিছি। আপনারা জানেন পলিটিক্যাল ছাড়া আমরা এই স্কটল্যান্ডে আমাদের ফার্স্ট অনারি কনসুল জেনারেল সিটিং জাস্টিস, তারপরে আমরা ইউনিভার্সিটি অনারি ডিগ্রি, তারপরে আমাদের চেম্বার অফ কমার্স গ্রেটার সিলেট, সবটাই নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশের এবং এই দেশের মেইন স্ট্রিমের সাথে এডinburgh চেম্বার অফ কমার্স। ফয়সল আফটার 1986 আসলো আমাদের এডinburghতে, ম্যানচেস্টারে ছিল। আসার পর থেকে সে আমার সাথে বারান্দা রেস্টুরেন্ট আমি করি, সে আমার সাথেই ছিল, যোগ করলো। তারপরে আমি যেখানে যাইতাম সেইখানে যেত, আমি তাকে নিয়ে যাইতাম যে জায়গাতে হোক, আপনার রেসিডেন্ট লিকুইডিটি কাউন্সিল বলেন, কমনওয়েলথ সোসাইটি বলেন, সব জায়গাতেই ফয়সলকে নিয়ে যাইতাম। এন্ড ফয়সল অলওয়েজ ফলো মি, আমি যেটা বলতাম সে ফলো করতো। আজকে আমাদের একটা মিটিং ছিল, আমি বললাম আমার জীবনের সার্থক যে এই ফয়সল আমার কথা শুনছে এবং তাকে অনেক কষ্ট দিয়েছি, সে কন্টিনিউয়াস। আমি যেহেতু আমি পলিটিক্স করি না, আমি কমিউনিটি সার্ভিস করি, তখন আমি বললাম যে তোমরা এই বাংলাদেশ পলিটিক্স ছাড়িয়া তোমরা মেইন স্ট্রিমে আসো। ফসল সহ আরো অন্যান্য যে ইয়ঙ্গার জেনারেশন আছে তাদেরকে আমি বলতাম যে বাংলাদেশ পলিটিক্স ঠিক আছে, বাংলাদেশে যারা যাবে তারা করবে, কিন্তু আমরা মেইন স্ট্রিমে কাজ করি। এই পর থেকে আমরা ধরেন আমাকে অনেক প্রপোজাল দিয়েছিল, লেবার পার্টি জন স্মিথ ছিল, অনেকেই ছিল, এই যে আমরা আলিস্টার ডার্লিং সহ, আমরা সব সময় তাদের সাথে আমরা জড়িত ছিলাম। যাওয়ার পরে আমরা এসএনপি তো ফয়সল আমাদের যে আপনার ফার্স্ট মিনিস্টার ছিল, সেও আমাদের সাথে কমিউনিকেট করছে যে তোমরা আসো মেইন স্ট্রিম পলিটিক্সে। তখন ফয়সল গিয়ে আমি বললাম যাও তুমি মেইন স্ট্রিমে যাও, যে কোনো পার্টি বিলিভ করো সেখানে যাও। আমরা পয়লা কনজারভেটিভ ছিলাম, ফয়সল পরে আমরা এসএনপি তে গিয়ে তো আবার লেবারে চলে গেল। যাওয়ার পরেই আপনারা দেখেন এই ফয়সল আজকে কোথায় আসছে। তার আপনার আপনি যে বলছেন না শুধু ভাই, আপনাকে যদি বলি যে ফয়সাল চৌধুরীর তার চরিত্রের 3টি বিশেষ দিক বলুন যেগুলো আজকের ফয়সাল চৌধুরী হতে তাকে সাহায্য করেছে, কোন 3টি? ফার্স্ট হইল সে হোয়াট এভার হি টেক ইজ ডিটারমিন। আমি যেগুলা কাজ করে গেছি, ভালো কাজ করে গেছি, সে এখানে যেতে চায়, কমিউনিটির সাথে সে কাজ করতে চায়। কমিউনিটি বলতে শুধু আমাদের বাংলাদেশি কমিউনিটি নয়, সব মেইন স্ট্রিম কমিউনিটি, সব কমিউনিটি যে আমরা মানুষ সবাই আমরা একসাথে কাজ করতে চাই, যেটা রেশিয়াল ইকুয়ালিটি কাউন্সিল তার একটা গুণ। এবং সব সময় সে মানুষের সাথে কাজ করতে চায়, এটি হলো ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে সে ডিটারমিন যে আমি যেটা করি আমি করতে চাই, যেটা আমি করে গিয়েছিলাম যে আমি এটা করব, সেটা ছাড়ে না, সে কন্টিনিউয়াস কাজ করতেই থাকে। সে কন্টিনিউয়াস, আমরা কোথায় আসে না আসে তার খবর নাই, সে কন্টিনিউয়াস কাজ করতে। যে আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আসছিল তাকে আমি ম্যানেজ করে দিয়েছিলাম, বারান্দা আমাদের কত সাকসেসফুল হয়েছে, সে এখানেও কাজ করছে। তারপরে সে আবার এই যে পলিটিক্সটা যে সে বিলিভ করতেছিল, আমি তো এই যে আই নেভার বিলিভ যে সে এমএসপি হয়ে যাবে। আমি মনে করেছিলাম হয়তো কাউন্সিলর হবে বা লোকাল কোনো কিছু হবে। আমি মনে করছি আমাদের কমিউনিটি এত বিহাইন্ড, আমরা একতাবদ্ধ যদি আমরা থাকতে না পারি, আমরা স্কটল্যান্ড উই আর লাকি, উই আর অল টুগেদার, অল অফ দি কমিউনিটি টুগেদার, আমরা একসাথে করতে পারতেছি। এবং ফয়সল প্রত্যেকটা জায়গাতে মানুষের সাথে কাজ করে গেছে, আমরা জায়গাতে কাজ করছি, তার আরেকটা হইলো তার একটা পজিটিভ পয়েন্ট। সো আই বিলিভ দ্যাট হি ক্যান প্রোভাইড, তার মতো আরো অনেক লোক আসবে, কিন্তু প্রত্যেকে আমি বলি অ্যাডভাইস করি যে যেটাই করে তার সততা থাকতে হবে, মেধা থাকতে হবে এবং ডেডিকেশন থাকতে হবে। ফয়সলের এই 3টা জিনিস তার কাছে আছে। ধন্যবাদ ওয়ালি ভাই, আমাদের সঙ্গে থাকেন। ফয়সাল ভাই, আপনার কাছে ফিরে আসছি। এই যে ডেডিকেশন, এই যে মেধা কথা বললেন ওলি ভাই, এবং তিনি আপনাকে যেভাবে মেন্টরিং করে গড়ে তুলেছেন, বিশেষ করে আপনি যখন এই এসএমপি হওয়ার আগেও আপনি যে সমস্ত অর্গানাইজেশনে কর্ণধার হিসেবে, চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন, সেই প্রতিষ্ঠানগুলোও কিন্তু অত্যন্ত নামী প্রতিষ্ঠান, এবং সেখানেও নিশ্চয়ই রেস ইকুয়ালিটি আপনি চেয়ারপারসন ছিলেন, এডিনবারা মেলার আপনি একজন মেম্বার ছিলেন, ডিরেক্টর ছিলেন,
প্রতিষ্ঠার সময় আপনি সেই সেই প্রতিষ্ঠাকালীন ডিরেক্টর ছিলেন। তো এই ধরনের অর্গানাইজেশনগুলোতে এত বড় বড় পজিশনে যাওয়াটাও একজন বাঙালি হিসেবে কিন্তু একটি, বা এথনিক মাইনরিটির একজন মেম্বার হিসেবে একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো আপনি কি করে মোকাবেলা করেছিলেন? একটু আগে মামা যে কথাটা বললেন, যে আমি একটা জিনিস বিশ্বাস করি, নাথিং ইজ ইম্পসিবল ইন ওয়ার্ল্ড। আমার একটা অভ্যাস হয়েছে, আমি যে জিনিসে আমি হাত দিব, আমার আহ, আমি আমার এখনো মনে আছে যে আমার আমার বাবা বলতেন যে হোয়েন ইউ আর ক্রসিং দ্য রোড, তুমি মনে করবা লাইফটা কিন্তু তোমার একটা রাস্তা, তুমি যখন রাস্তা ক্রস করবা, তুমি যদি পিছন দিকে তাকাও, সাইডে তাকাও, তুমি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করবে। তো তুমি হোয়াট এভার ইউ ডু, যখন তুমি ডিটারমিন হয়ে যাবে, জাস্ট লুক ফরওয়ার্ড এন্ড ক্যারি অন। তোমার সাথে কে আছে, তোমার পিছনে কে আছে, এটা তোমার, তুমি তাদেরকে ক্যাশ করবে না, তোমার পিছনে যারা আছে তোমার তারা ক্যাশ করবে। সো নেভার গিভ আপ। তো আমিও কিন্তু আমার লাইফের মধ্যে একটা জিনিস আমি শিখছি, আমার এখনো মনে আছে, এডিনবরা মেলা করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে আমাদের ফান্ডিং অনেকভাবে স্টপ হয়ে গেছে। আমাদের এডিনবরা কাউন্সিলের ফান্ডিং যখন স্টপ হয়ে গেল, আমরা আর্ট কাউন্সিলের ফান্ডিং, মোরলেস আমরা তিনটা মেইন ফান্ডারের ফান্ডিং স্টপ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি মেলাটা করে গেছি। এবং আমার সাথে আরো আসিলাম, আমিও আসিলাম, আরো অনেক আসিলাম, বাট উই নেভার গিভ আপ। এবং সব জিনিসে ইকুয়ালিটি কাউন্সিল, ইকুয়ালিটি কাউন্সিলে আই ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি চেয়ারম্যান। এখানের মধ্যে মেজরিটি আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি এবং স্কটিশও আছে, কাউন্সিলররা আছে। আমি কিন্তু ছোটবেলা থেকেই দেখা গেছে যে কেউ যদি কোনো বিপদে পড়ে, রাত 3টা হোক, 4টা হোক, আর 5টা হোক, আমি এখানে গিয়ে হাজির। আমার এখনো মনে আছে, আমার মনে হয় না যে এডিনবরাতে এমন কোনো বাঙালি মারা গেছে যার জানাজাতে আমি যাইনি বা অর্গানাইজিং এর সাথে আমি জড়িত না। আমি কিন্তু ছোটবেলা থেকেই আমাদের এখানে এখনো মসজিদের টাইম টেবিল, নামাজের টাইম টেবিলটা আমি বানাই, ইচ্ছা করি বানাই, যে আমি ইনভলভ থাকতে চাই, এবং আমি নিজে এটা করি। এবং আমি জানি অন্যরা করতে পারবে, আমি না করলে আরেকজনে করবো। বাট আমার আমার একটা অভ্যাস হয়েছে যে আমার আমার অফিস ছিল ডলরাইট রেস্টুরেন্টের সামনে। এখানে দেখা যেত সবসময় আমি, যদি কোনো মানুষ ফয়সাল ভাই, বিপদে পড়ছে, আপনার আপনার গল্প আরো শুনবো দ্বিতীয় এবং তৃতীয় অংশে। আমরা ধন্যবাদ জানাচ্ছি অলি ভাই আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং আপনার মেন্টরিং এ আজকে ফয়সাল চৌধুরীর এই অবস্থান, আপনার কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ ওয়ালি তাসিরউদ্দিন। এবং আমরা ফয়সাল চৌধুরী এমবি এবং মেম্বার অফ স্কটিশ পার্লামেন্ট, তার সঙ্গে আরো আলাপচারিতা করব দ্বিতীয় এবং তৃতীয় পর্বে। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে। অলি ভাই আপনাকে ধন্যবাদ, ফয়সাল চৌধুরী আপনি থাকছেন আমাদের সঙ্গে। আমরা ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
শুভ সন্ধ্যা। যারা এইমাত্র আজকের আলাপচারিতার সঙ্গে যোগ দিলেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথি ফয়সাল হোসেন চৌধুরী এমপি এবং মেম্বার অফ স্কটিশ পার্লামেন্ট। মে মাসে অর্থাৎ 2021 সালে ব্রিটিশ রাজনীতিতে যে নতুন মাইল ফলক সূচিত হয়েছে ফয়সাল আহমেদ চৌধুরী মাধ্যমে, সেই মাইল ফলকটি হলো যে এই প্রথম স্কটল্যান্ডের পার্লামেন্টে একজন বাঙালি সদস্য নির্বাচিত হয়েছেন এবং ব্রিটিশ রাজনীতিতে এই প্রথম একজন পুরুষ এমপি নির্বাচিত হয়েছেন। সেটাও আমাদের জন্য একটি বিশেষ মাইল ফলক। ইতিমধ্যেই মহিলা 4 জন এমপি তারা মাইল ফলক রচনা করেছেন, কিন্তু এ পর্যন্ত ফয়সাল ভাইয়ের আগে কোনো পুরুষ এমপি নির্বাচিত হতে পারেননি, তো সেক্ষেত্রেও তিনি এগিয়ে আছেন। ফয়সাল ভাই, আবারও দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে এই পর্বে ফয়সাল হোসেন চৌধুরী সম্পর্কে কথা বলবার জন্য আরও একজন আমাদের খুব প্রিয় মানুষ ইকবাল আহমেদ এমবি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ইকবাল ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং বিশেষ করে আমি জানি যে ফয়সাল হোসেন চৌধুরী আপনার খুব প্রিয় একজন মানুষ এবং আপনাদের মতন মানুষ, আমরা প্রথম পর্বে অলি ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তিনিও ফয়সাল ভাইকে মেন্টর করেছেন এবং আমি শিওর যে আপনিও ফয়সাল চৌধুরীর একজন মেন্টর। সেই কথাগুলো, সেই গল্পগুলো আমরা শুনবো। আপনাদের হাত ধরেই আজকে ফয়সাল হোসেন চৌধুরীর মতন তরুণরা ব্রিটিশ রাজনীতিতে এই ধরনের অবস্থান তৈরি করতে পারছেন। তো আবার ফিরে যাচ্ছি ফয়সাল ভাই আপনার কাছে। আমরা প্রথম পর্বে আপনার জনসেবার কথা শুনেছি, আপনার লিডারশিপের কথা শুনেছি। আপনি সামনে তাকানোর একজন মানুষ, যিনি পেছনে ফিরে তাকাতে চান না, এবং আপনার বাবার বিভিন্ন উপদেশের কথা আপনি বলেছেন এবং আপনার পরিবারে আপনার কি ধরনের অবস্থান ছিল, কি ধরনের সমস্যা ছিল, সেই কথাগুলো আমাদের সঙ্গে প্রথম পর্বে ভাগ করেছেন। এবারে একটু আমরা জানতে চাই, যেটা আমার প্রথম পর্বের প্রশ্ন ছিল, যে আপনি মেইন স্ট্রিম পলিটিক্সে যুক্ত হবার কথা কি করে ভাবলেন এবং সেই যুক্ত হতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। কারণ অবশ্যই ব্রিটিশ মূলধারা রাজনীতিতে যুক্ত হওয়া এক জিনিস, কিন্তু সেখানে সাফল্য অর্জন করা কিন্তু অন্য জিনিস। তারা হয়তো আপনাকে যুক্ত হতে দেবে, কিন্তু সেক্ষেত্রে একটি সাফল্যের অবস্থান দেখাটা কিন্তু এত সহজ না। আমরা প্রচুর বাঙালিকে দেখি যারা হয়তো নমিনেশন পান বা এমন জায়গায় তাদেরকে নমিনেশন দেয়া হয় যেখানে জয়ী হওয়াটা অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু তারপরেও আপনি এসএমপি থেকে না হয়ে লেবার পার্টি থেকে এবারে বিজয়ী হয়েছেন। কিন্তু আপনার প্রথম দিকে অর্থাৎ মেইন স্ট্রিম পলিটিক্সে যুক্ত হবার সেই অভিজ্ঞতার কথা আমাদেরকে যদি বলেন। Thank you. Before I start, I would like to say Assalamu alaikum mama. আসলে আজকে প্রথম পর্বে আমার মামারে আনছিলেন, দ্বিতীয় পর্বে ইকবাল মামা। এরা কিন্তু ছোটবেলা কিন্তু তারারে Thank you for inviting me. No problem mama. Faisal bhai, you are lucky to have all the mamas. They have mentored you very well. এবং ছোটবেলা কিন্তু তারারে দেখি আমরা বড় হয়েছি, তারার অ্যাক্টিভিটি দেখে বড় হয়েছি। ম্যানচেস্টারে গেলে পরে আমার চাচার সাথে আমার গোলাম মোস্তফা চৌধুরী যে ম্যানচেস্টার শাহজাহান মসজিদের আছিল, আমি যে প্রথম বললাম যে আমাদের বাংলাদেশে যে এতিমখানাটা করছিল আমার চাচা করছিল। আমার চাচা এখন নাই, গত নভেম্বরে মারা গেছেন। আমি কিন্তু অনেক সময় আমার কিছু সময় আমি ম্যানচেস্টারে কাটাইছি এবং আমি কয়েকজন আছে যারা আপনি যে কথা বললেন, আমার মামাদের কথা না বললেই হয় না। আমার মামা তো আসেনি, নিউক্যাসলে ছিলেন লতিফ মামা, আপনার ম্যানচেস্টারে ইকবাল মামা, এরপরে আপনি যদি ব্রিস্টলে যান ওয়াহিদুজ্জামান মামা এবং আমার যে রহিম মামা, আমারে কিন্তু এরা সবাই আসলে খুব মন থেকে আদর করতা। এখনো আমার মনে হয় মামা কোনটা, মামা এটা মামারে জিগাইলে আপনি জানবা। এবং আমি যতটুকু অনেক জিনিস কিন্তু আমি এখনো কিন্তু I really admire those people because তারা যখন এদেশে আইছেন, they worked really hard to be where they are. আমরা কিন্তু সবকিছু আইসা প্লেটের মধ্যে পাইছি, everything was there. আমি যখন ব্যবসাতে ঢুকছি, ব্যবসা was there, business was there for me. আমি ওইখানে গিয়ে আমি কমিউনিটি ওয়ার্ক করছি। এই জিনিসগুলা কিন্তু এরাই করছে। কিন্তু এখন আমার কাছে একটা জিনিস খারাপ লাগে যে কিছু লোক নতুন যারা আইতেছে, এরা বলতে যে আগে এরা মাছ বেচছে, এরা ভাত বেচছে, এরা খাড়ি বেচছে, কিন্তু এরা যদি এই জিনিসটা করতো, we wouldn't be where we are. এবং আজকে আমার ইকবাল মামা এখানে যে আছেন, he is a role model for all of us, আমরা বাঙালিরা যারা। Absolutely. এখন মনে করেন যে আমরা যারা
পলিটিক্সে গিয়ে ঢুকছি, আপনি একটু একটু আগে বলছেন ইট ইজ ডিফিকাল্ট, অফকোর্স ইট ইজ ডিফিকাল্ট। একটা হইল গিয়া বিকজ অফ আওয়ার কালার অফ আওয়ার স্কিন, আমরা যে কালারের আছি, এবং ইট অল গোজ টু ইউর অ্যাক্টিভিটিজ এগেইন। আমি 2017-তে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে আলেস্টার ডার্ডিং এর সিট থেকে আমি ইলেকশন করছি, আই লস্ট বাই আ ভেরি স্মল মার্জিন। আমি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইলেকশন। তখন দেখা গেল কি যে আমার জন্য এখানের যে প্রিভিয়াস প্রাইম মিনিস্টার সেও ক্যাম্পেইন করছে, প্রিভিয়াস চ্যান্সেলর গর্ডন ব্রাউন ছিল, সে ক্যাম্পেইন করছে, আলেস্টার ডার্ডিংও করছে। এই দেশে কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সে আসার একটা কারণ হয়েছে গিয়া যে আমার এখনো মনে আছে যে আমরা একটা আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে একটা ঝগড়া হয়েছিল, এবং দেখা গেছে আওয়ামী লীগের চেয়ারম্যান লইয়া বা এইসব সংগঠন লইয়া মারামারি কইটা, এন্ড অফ দ্য ডে কি রাত্রে 12টার সময় মিটিং করলাম আমরা। তখন আমার মামাই আমার প্রায় সময় কইতা যে বাংলাদেশি পলিটিক্স এটা তোমরা মেইন স্ট্রিম পলিটিক্স করো। আর আমি কিন্তু তখনও কিন্তু আমি মেইন স্ট্রিম পলিটিক্স এর সাথে একদম ইন্টারেস্টেড ছিলাম। আমি ইকুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম, আমি এডিনবরা মেলা অর্গানাইজ করতাম, গিল্ড অফ বাংলাদেশি রেস্টুরেটর একটা। How was the transition, Foysol ভাই? আপনি বাংলাদেশি পলিটিক্স নিয়ে ইউ আর ভেরি মাচ ইনটু ইট, সো আপনি তার থেকে একেবারে মেইন স্ট্রিম পলিটিক্সে গেলেন, এবং আজকে 2021-এ আপনার এত বড় সাফল্য যে আপনি একজন সদস্য নির্বাচিত হয়েছেন স্কটিশ পার্লামেন্টে। সো এই ট্রান্সফরমেশনটা কেমন ছিল? ট্রান্সফরমেশনটা ছিল যে আমি কিন্তু আওয়ামী লীগের একজন সাপোর্টার, আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি। আমার এটা হলো বাংলাদেশি পলিটিক্স। আমি যখন লেবার পার্টিতে জয়েন হওয়ার পরে আমার নেভার এ ব্যাক বেঞ্চার, আমি কোনোদিনই ব্যাক বেঞ্চে আমি পছন্দ করি। আমি যখন আমার এলাকাতে যখন ইলেকশন শুরু হইলো, যে কাউন্সিলর যে খার হয়েছিল তার সাথে এভরিডে আমি ডোর নকিং এ গেছি। যাওয়ার পরে আস্তে আস্তে, আর আমার একটা অভ্যাস আছে, আমি যেখানেই যাই লোকদেরকে ফ্রেন্ড ইজিলি বানায় ফেলাই। আমি এক তো নিজে খেলাধুলা করি, খেলাধুলা অর্গানাইজ করি, 5-a-side ফুটবল খেলি, ব্যাডমিন্টন খেলি, স্নুকার খেলি, সুইমিং করি। তো আমার সবসময় কিন্তু খেলাধুলা নিয়ে, এই জন্য বললাম যে আমি লোকদের সাথে ভেরি ইজিলি মানে মিক্স হইতে পারি। তো বাট ফয়সাল ভাই, সেটা তো আপনি বাঙালি কমিউনিটির কাছে আপনাকে তারা ভালোবাসে, হয়তো ইজি অ্যাক্সেস আছে। না, এটা কিন্তু সারা কমিউনিটির সাথে আমি কিন্তু তাদের যে তারা যখন কাউন্সিল ইলেকশন আইলো, আমি কাউন্সিলর আমার এরিয়া থেকে খার হয়েছে তার জন্য আমি ডোর নকিং করছি, সব জায়গাতে গেছি। এমপি ইলেকশনে 2-3টা করার পরে আস্তে আস্তে আমি ইকুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান আছিলাম। তখন আমি কাউন্সিল ইলেকশনের আগে আমরা যে এখানে 5টা দল আছে, মেইন দল কনজারভেটিভ, লেবার, লিবডেম, এসএনপি, সবাই ডাকলাম, ডাইকা বললাম যে তোমরা ম্যানিফেস্টোটা কি, তোমরা আলাপ আলোচনা করো। আমরা এথনিক মাইনরিটির কমিউনিটি সবাই ডাকলাম, ডাইকা এন্ড করলাম যে তোমরা যে পার্টিতে চাও ঢুকো, আনলেস ইউ আর ইনভলভড ইন দ্য মেইনস্ট্রিম পলিটিক্স ইউ ক্যান নট হেল্প ইউর কমিউনিটি, কিছু করার মতো নাই। অ্যাবসলিউটলি আসবো ফয়সাল ভাই, আমরা একটু ইকবাল ভাইয়ের কথা শুনতে চাই। ইকবাল ভাই, আবারও ধন্যবাদ দিতে চাই, আপনি অত্যন্ত ব্যস্ত জানি, তারপরে সময় দিচ্ছেন। আপনিও ফয়সাল চৌধুরীকে মেন্টর করেছেন, এবং আপনার কাছে একটু জানতে চাইবো যে ফয়সাল চৌধুরীর আজকের অবস্থানে আসার পেছনে আপনি তার চরিত্রের কোন দিকগুলোকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করেন? How do you see Foysol Bhai's success today? Well, before I start talking about Foysol, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং বিশেষ করে ফয়সালকে আজকে আমার অভিনন্দন। কংগ্রেচুলেশন ফয়সাল, ওয়েল ডান, ইউ ওয়েল ডিজার্ভ। ফয়সাল অনেকবার মামা বাগনার সম্পর্ক বলছেন। ফয়সাল, একটা জিনিস তোমাকে বলি, আমাদের বাংলাতে একটা টার্মস আছে, মামা বাগনা যেখানে বিপদ নাই সেইখানে। তো তুমি এগিয়ে চলো, সব মামা তোমার পিছনে আছেন ইনশাআল্লাহ। আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ, এটিএন কে ধন্যবাদ। আর আমি আসলে উৎসাহিত হয়ে, আমার একটা মিটিং ছিল, মিটিং শেষ করে আমি কিন্তু এখনো অফিসে বাসায় যাই নাই। ধন্যবাদ আপনাকে। আমি eagerly waiting to participate on Foysol Choudhury's. Foysol Choudhury MB, সে এমএসপি হয়ে আমাকে কিন্তু আমাদেরকে সব পুরুষদেরকে গর্বিত করেছে, বাংলাদেশিদের গর্বিত করেছে, এবং আমি বলবো it's a great honor. Foysol, you carry on
we want to see you. In fact, you become সেই দিন দেখলাম যে তোমার তুমি না বললে শ্যাডো কোন একটা এই জি মন্ত্রিত্ব তুমি একটা পেয়েছো। He has a Again, another cabinet, হ্যাঁ হ্যাঁ। জি জি তো আমি ফয়সাল সম্বন্ধে অনেক কিছু আমি বলতে পারবো। যেন ফয়সালকে আমি তো ছোটবেলা থেকে চিনি। ফয়সালের মামা, আপন মামা এবং তার আব্বা, তার চাচা, এই যে আমাদের মুস্তফা সাহেব এবং ওর আব্বা, তাদের সবাইকে আমাদের ক্লোজ একটা সম্পর্ক ছিল, যেহেতু রুট ওদের ম্যানচেস্টার থেকেই। তো ওয়ালি ভাইয়ের সাথে আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করছি এবং এডিনবরাতে গেছি। ফয়সাল আমাদেরকে অনেক সেবা যত্ন করছে এবং আমরা ছোটবেলা থেকে দেখছি। তার একটা অভ্যাস হলো যে সে হাসি মুখে কথা বলে। আর 2 নম্বর হলো সে সামাজিক কাজে সবসময় সে ব্যস্ত এবং সে একটা অ্যাম্বিশিয়াস মানুষ। এই যে একটু আগে বললো না খেলাধুলা, মানে সব খেলাধুলাই সে করছে এবং এই খেলাধুলার মাধ্যমে হয়তো সে অনেক পরিচিত হয়েছে সবাইখানে। তবে আমি বলবো যে ফয়সালের একটা গুণ হলো যে সে হি ক্যান ইজিলি মেক ফ্রেন্ডস। আর আরেকটা হলো যে সবাইকে হ্যালো বলে, সবার সাথে কথা বলে। যে পলিটিশিয়ানদের একটা গুণ হলো যে তাদের মেমোরি খুব শার্প, তাদের ক্যাপিটাল হলো মেমোরি। আর তার মেমোরিটা খুব ভালো। সে সবাইকে আঙ্কেল, চাচা, ভাই, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে। তার মধ্যে ওই যে গুণগানগুলো আছে, এইটার থেকে আমার মনে হয় এইটার থেকে তার মেইন সাকসেস। ইকবাল ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার ব্যবসাও কিন্তু একটি মাইল ফলক, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশিদের জন্য ইন্টারন্যাশনালি, শুধু যুক্তরাজ্যে নয়, ইন্টারন্যাশনালি আপনার ব্যবসা একটি মাইল ফলক। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি যে ফয়সাল ভাইও কিন্তু খুব বড় প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই খুব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে শৈশব কাটিয়ে তিনি এই ধরনের মেইন স্ট্রিম পলিটিক্সে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন এবং বিশেষ করে স্কটল্যান্ডে আমরা বলি এবং ইংল্যান্ডে বলি, এই জার্নিটা কিন্তু সহজ না, যথেষ্ট কণ্টকাকীর্ণ এই যাত্রাটি। আমরা দেখেছি এখানে যারা অন্যান্য এমপি নির্বাচিত হয়েছেন তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তো আপনার লিডারশিপ, আপনার মেন্টরিং স্কিলস নিশ্চয়ই আপনি ফয়সাল ভাইকে অনুপ্রাণিত করেছেন। তো সেই দিক থেকে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনিও একজন বড় লিডার, তো ফয়সাল ভাইয়ের মধ্যে লিডারশিপ স্কিল আপনার মেন্টরিং এর মাধ্যমে কি করে আপনি তাকে সাহায্য করেছেন? আমি সাহায্য করেছি, তাকে উৎসাহ দিয়েছি। শুধু উৎসাহ নয়, তাকে দূর থেকে তার জন্য প্রার্থনা করেছি আল্লাহর কাছে। এবং সে যে একটার পরে আটটা এই যে জিনিস পেল, তারপরে এডিনবরা গেলে তো আমরা শুনতাম যে ফয়সালের কর্মকাণ্ড যেগুলা বিভিন্ন ধরনের, শুধু সামাজিক ভাবে যত ধরনের কাজ। এবং এটা একটু আগে বললো যে আওয়ামী লীগ সাপোর্টার, বঙ্গবন্ধুর সে মানে বিগ সাপোর্টার, বিগ ফ্যান। এগুলা সব মিলে সে নিশ্চয় বঙ্গবন্ধুকে ফলো করছে, নিশ্চয় সে উইনস্টন চার্চিলকে ফলো করছে, নিশ্চয় সে বড় বড় নেতাদেরকে ফলো করছে এবং আমাদের দিকে তাকাইছে যে আমরা কিভাবে মানুষেরকে সেবা করি, কিভাবে কমিউনিকেশন করি। নিশ্চয় ওয়ালি ভাইকে ফলো করেছে, আমাকে ফলো করেছে, আরো অন্যান্য। এইটাই কিন্তু এইগুলাই কিন্তু মানুষের সাকসেসের বিহাইন্ড এর ইনফ্লুয়েন্স। আপনি যদি এই ধরনের, আপনি যে কোনো ইয়াং জেনারেশন, তাকে কয়েকজন রোল মডেলকে নিতে হবে, কয়েকজন রোল মডেলকে নিয়ে এদেরকে ফলো করতে হবে এবং হি হ্যাজ টু বি ক্রিয়েটিভ। এখন আপনি যেটা বললেন উর্মি, ব্যবসা এবং পলিটিক্স হলো ভিন্ন। পলিটিক্স হলো আপনার রিলেশনশিপের মাধ্যমে, আপনি ইউ হ্যাভ টু বিল্ড লট অফ রিলেশনশিপ। আর বিজনেস হলো দ্যাটস পসিবলি মোর চ্যালেঞ্জিং। ইকবাল ভাই, রাজনীতি না, রাজনীতি দুইটাই চ্যালেঞ্জিং, ব্যবসাও চ্যালেঞ্জিং, রাজনীতিও চ্যালেঞ্জিং। ব্যবসা হলো রাজনীতির মধ্যে আমরা কয়েকশো বলবো না, কয়েক ডজন কাউন্সিলর আছে, কিন্তু কাউন্সিলর থেকে যে উপরে যাওয়া, এটার যে একটা চ্যালেঞ্জ। তারপরে ব্যবসা তো অনেকেই আছেন, ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা, তারপরে ইন্টারন্যাশনাল ব্যবসা, বিভিন্ন স্টেপে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। এখন আমি যে চ্যালেঞ্জ নিয়েছি, আমি হয়তো ইন্টারন্যাশনালি আমি ফুড প্রোডাকশন করছি, এক্সপোর্ট করছি, তারপরে আমরা ম্যানুফ্যাকচারিং করছি, তারপরে আমার ইন্ডাস্ট্রিতে আমি রিসার্চ করছি। নিশ্চয় ফয়সাল কিন্তু সেইটাই করছে এবং সেটা না করলে সে কিন্তু এই পর্যায়ে যেতে পারতো না। এবং একজন এমএসপি হওয়ার পরে সঙ্গে সঙ্গে তার সেটা মিনিস্ট্রি দেওয়া, এইটাও কিন্তু আরেকটা বিগ চ্যালেঞ্জ। নিশ্চয় তার মধ্যে সেই ধরনের মেধা আছে এবং সে মানে পরিচয় দিয়েছে তার সেই মেধার এবং তার জ্ঞানের দিক।
অবশ্যই। ইকবাল ভাই, আসবো আপনার কাছে। ফয়সাল ভাই, আপনাকে যে পোর্টফোলিও দেয়া হয়েছে সেটা আপনার জন্য একটা বড় পাওয়া, বড় একটা অ্যাচিভমেন্ট। অবশ্যই আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে আপনি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে একটি পোর্টফোলিও পেয়েছেন, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পোর্টফোলিও। তা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার পোর্টফোলিওটি কি এবং সেটা মাধ্যমে আপনি কি ধরনের কাজ করবেন বলে আশা করছেন। যে পোর্টফোলিওটা হলো কালচার, ইউরোপ এন্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। যে জিনিসটা মানে কালচার নিয়ে তো সারা জীবনই ছিলাম, আর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আমি যেটা মানে আই ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড অন দ্যাট ওয়ান। যে আমার যে একটু আগে আমার মামা যে কথা কইলা যে ঘোরাঘুরি করাটা আমার খুব পছন্দ করতাম। তো এখন আমরা তো মনে হয় লাস্ট সেগমেন্টে আমরা সারা বয়াক আসবে। এখন যদি আমরা এই পলিসি গুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করি, শি ইজ পার্ট অফ দ্যাট টিম এজ ওয়েল। তো আমি মনে করি এটা ভালো হবে। আমি কালচারাল দিক দিয়ে যেটা, আমি কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু আমি কালচারাল অ্যাক্টিভিটি করে গেছি, লোকদের সাথে মেলামেশাটা আমি খুব বেশি পছন্দ করতাম। আর আমি আরেকটা জিনিস, আপনি ইকবাল মামার একটা কোয়েশ্চন আপনি করছিলেন যে মেন্টরিং কিন্তু ডাইরেক্ট ফোন করে করতে হয় না। রোল মডেলটা মনে করেন, আমি বর্তমানে যে এমপি হইছি, এমএসপি হইছি, আমি যেভাবে হইছি না কেন, আমি এখন যে আপনাদের সাথে কথা বলতেছি, there may be someone watching me. Absolutely, lots of people watching যে you, বলবে, Faisal bhai. হ্যাঁ, there may be someone who is very interested, যে মনে এটা মনে করতেছে যে if ফয়সাল ভাই can do it, I can do it. এবং আসলে আমি ছোটবেলা থেকে কিন্তু আমি কয়েকজন মানুষকে আমি অ্যাডমায়ার করতাম। এর মধ্যে আমার ইকবাল মামা একজন আছেন, আমি একটু আগে বলছি সামাদ মামা, এরপরে আমার নিকোয়াসলে আসলেন লতিফ মামা, হ্যাঁ, এখানে তো আমার মামা আছেন ওয়ালি মামা। এবং আমি ছোটবেলা থেকে যে জিনিসগুলো আমি দেখে বড় হইছি, যে লোকদের সাথে মিশে, আমার চাচা গোলাম চৌধুরী, আমার বাবা। এবং ফয়সাল ভাই, আপনার অবশ্যই আপনার সম্মুখে আপনি লাকি যে আপনার সামনে অনেক মেন্টরসরা আছেন, ইকবাল ভাইয়ের মতন, ওয়ালি ভাইয়ের মতন, সামাদ ভাইয়ের মতন, কিন্তু সবাই কিন্তু এই মেন্টরদের সাহায্যটা সঠিকভাবে গ্রহণ করতে পারে না। আপনার মধ্যে সেই মেধা মনন রয়েছে যে আপনি এই মেন্টরিংটা প্রপারলি এফেক্টিভলি ইউজ করতে পেরেছেন এবং আপনার এই অগ্রযাত্রা সেটা ব্যবহার করতে পেরেছেন, সেখানেই আপনার কৃতিত্ব। আপনাকে একটু আমি ফিরিয়ে নিয়ে যাই। এবারের নির্বাচনে 2021-এর নির্বাচনে আপনি কোন স্ট্র্যাটেজিগুলো বিশেষভাবে লক্ষ্য রেখেছিলেন নির্বাচনের ক্ষেত্রে? আপনি যেই স্ট্র্যাটেজি মনে করেন যে আপনাকে বিজয় এনে দিয়েছে? কারণ আমরা জানি যে এই 2021-এর নির্বাচনে লেবার পার্টির পারফরমেন্স কিন্তু খুবই পুয়ার ছিল, অত্যন্ত দুঃখজনক, আশাব্যঞ্জক, হতাশাব্যঞ্জক। তো সেক্ষেত্রে আপনার নতুন প্রথমবারের মতন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হওয়া একজন বাংলাদেশি হিসাবে নিশ্চয়ই আরো বেশি চ্যালেঞ্জিং ছিল। কি ধরনের স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করেছেন? ফয়সাল ভাই, আসছি আপনার কাছে, তবে একজন দর্শক হয়তো আপনার জন্য একটি প্রশ্ন নিয়ে এসেছেন। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? দর্শক সালাম আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আপনি টেলিভিশনের শব্দটি কমিয়ে টেলিফোনের মাধ্যমে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি আসলে কোনো প্রশ্ন করব না। আমি আজকের যে অতিথি জনাব ফয়সল চৌধুরীকে অভিনন্দন জানানোর জন্য আজকের আমার এই ফোন। আবার মানে উনার সাথে যে দুজন অতিথি আসছেন, ইকবাল আহমেদ ওবিই এবং আমাদের আরেকজন ওয়ালি তোসর উদ্দিন MBA, তাদের দুজনকেই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য। এবং আজকে যারা দেখছেন অনেকেই, অবশ্যই আমাদের প্রচুর দর্শক দেখছেন এবং তাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই আছেন যাদের সেই ধরনের পোটেনশিয়াল আছে এবং যারা ফয়সাল ভাইয়ের কথা শুনে নিশ্চয়ই অনুপ্রাণিত হচ্ছেন এবং তাদের সম্মুখে যারা মেন্টর রয়েছেন তাদের কাছ থেকে সেই শিক্ষাটুকু নেবেন, অনুপ্রাণিত হবেন, নিজেকে গড়ে তোলবার সেই সাধনা সৃষ্টি করবেন নিজের মধ্যে, সেই ডিটারমিনেশন সৃষ্টি করবেন নিজের মধ্যে। ফয়সাল ভাই, ফিরে যাচ্ছি, কোন স্ট্র্যাটেজি ব্যবহার করেছিলেন বা কোন কোন দিকগুলো এবারের নির্বাচনে আপনি লক্ষ্য রেখেছিলেন, বিশেষ করে যেই স্ট্র্যাটেজিগুলো আপনাকে এবারের নির্বাচনে জয়ী হতে সাহায্য করেছে? ফয়সাল ভাই, জি বলুন। যে 2017-তে যখন আমি ইলেকশন করছিলাম, ওই ইলেকশনে আমরা অনেকটা ভুল করে ফেলছিলাম। আমি কিন্তু অন দ্য ডে ভোটিং এ আমি কিন্তু আমি নাম্বার 1-এ ছিলাম, নাম্বার 2-তে কনজারভেটিভ ছিল, নাম্বার 3-তে এসএফপি ছিল। এরপরে পোস্টাল ভোটে আমি মাইর খেয়ে গেছি। তো আমি এই জিনিসটা যে প্রথমবার ইলেকশনে আমার এখনো মনে আছে,
যে ঘুম থেকে লেটে উঠছি, আমার চাচা প্রত্যেকদিন এসে বলতেন যে দুনিয়া সবাই বুট নিয়ে গেল, তোমরা এখনো ঘুমাইতেছো। আর আসলে এই তখন আমি কিন্তু তেমন একটা সিরিয়াসলি নিছিলাম না, লাস্ট 2 উইকস এ হেভিলি সিরিয়াসলি নিছিলাম। এবারের ইলেকশনে কি করছি, যে যখন খুব পোস্টাল ভোটটা বাইরেছে, এবার কিন্তু আমাদের এলাকা থেকে প্রায় ওভার 21,000 পোস্টাল ভোট ছিল। এবং আমি পোস্টাল ভোটটা যে ভোটারের লিস্টটা না প্রত্যেক ডোরে ডোরে নক করছি, এবং এভরিডে কিন্তু আমি 200 থেকে 300 করে, আমি এখানে আমার সাথে টিম ছিল, এভরিডে আমি বড় টিম নিয়ে বেরিয়েছি। আর আমি বলছিলাম যে ইলেকশন যখন করতেছি এবারই লাস্ট, মানে আমি এটাই মনে করছি যে এবারই লাস্ট, আর এরপরে আর আমি আর আগ্রহী থাকবো। এভরিডে আমি 200 থেকে 300 করে ডোর নকিং করছি, লোকদের সাথে কথা বলছি। আর আরো এবারেটা একটু ভিন্ন এভাবেই ছিল যে অনেক ঘরে গিয়ে দেখা গেছে নক করছি, যার ঘরে গিয়ে নক করছি তার সাথে 1 সপ্তাহ ধরে হয়তো কোনো ইউই নাই, সবাই তো লকডাউন। দেখা গেছে যে এই লোকটা বসে অনেক সময় আলাপ করছে, অন্য পার্টির ভোট দিছে, কিন্তু আলাপ করার পরে শেষে বলছে ফয়সল আমি তোর একটা ভোট দিব এবার। আর এবার কিন্তু এভরিডে আমি 300 থেকে 400, 400 থেকে 500 চেষ্টা করছি লোকদের ধন্যবাদ সাথে ঘুরে ফয়সাল ভাই। অর্থাৎ আপনার স্ট্র্যাটেজিটা মোর যেটা সবাই বলছিলেন যে মানুষের সঙ্গে কথা বলা, মানুষকে বোঝানো। ফিরে আসবো আপনার কাছে ইকবাল ভাই, আমাদের এই পর্ব শেষ করতে হবে। আপনার কনক্লুডিং রিমার্কস এবং শুভেচ্ছা কি থাকবে ফয়সাল চৌধুরীর জন্য? হ্যাঁ, ফয়সাল চৌধুরীর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে, অভিনন্দন তো বললামই, এবং আশা করি ফয়সাল উইল ক্রিয়েট এ হিউজ রেপুটেশন ফর বাংলাদেশ কমিউনিটি। আমি কয়েকজনের নাম বলবো। একটা হলো আমাদের ম্যানচেস্টারের ডেপুটি লিডার লুৎফুর রহমান, সেও কিন্তু এই ধরনের নতুন প্রজন্ম, এবং আমাদের মধ্যে অনেক আছেন এরকম নতুন প্রজন্ম যারা এই দেশের পলিসি মেকিং এ, পলিটিক্সে যোগদান দিয়েছেন এবং দে আর বিন ভেরি সাকসেসফুল। এটা আপনি বলতে পারেন হয়তো প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশন ছেড়ে এখানে আসছে, এসে তারা পরিশ্রম করে করছে। তার মধ্যে অনেকেই আছেন, দেখেন রুশনারা আলী আছেন, আনোয়ার চৌধুরী আছেন, তারপরে জাজেস অনেক আছেন, জি আকলাক চৌধুরী আছেন, অনেক আছেন। ইকবাল ভাই, আমাদের শেষ আমি করতে হবে। আমি আমি বলবো আমি বলবো আমি আমি বলবো যে থিঙ্ক বিগ এন্ড ওয়ার্ক হার্ড, এবং আপনি আপনার যে ভিশন সেটার উপরে কাজ করতে থাকবেন। ইনশাআল্লাহ ফয়সালের মতো আমরা অনেক ফয়সাল আগামী দিনে আমরা দেখতে পাবো, এটাই ইনশাআল্লাহ। আমার। ধন্যবাদ ইকবাল থ্যাংক ইউ। ভাই। ফয়সাল ভাই, আপনি থাকছেন আমাদের সঙ্গে, আমরা ফিরে আসছি তৃতীয় পর্বে। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি আজকের আলাপচারিতার শেষ অংশে। আমাদের সঙ্গেই থাকুন।
শুভ সন্ধ্যা। যারা এইমাত্র আজকের আলাপচারিতার সঙ্গে যোগ দিলেন, আমরা শেষ পর্বে পৌঁছে গেছি। আমাদের আজকের অতিথি ফয়সাল হোসেন চৌধুরী এমবি এবং স্কটিশ পার্লামেন্টে নিযুক্ত হওয়া সাম্প্রতিক সময়ের সদস্য। ধন্যবাদ ফয়সাল চৌধুরী, এবং অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। We are really pleased to have Sarah Boyack, member of Scottish Parliament. Welcome to the show, Sarah, and I believe this is the first time we have a guest from Scottish Parliament, so really privileged to have you on the show. It's excellent, yes. Thank you, and I'm sure you're excited to talk about how you see Faisal and the potential within him. Well, it's fantastic because it's the first time we've had somebody from a Bangladeshi community elected to our parliament from the east of our country. And I have to say that this election has seen the most mixed range of people elected from East Asia, and it is inspiring. So I'm hoping for more people from the Bangladeshi community in Scotland to get active right across the political spectrum and to get involved, especially next year when we have our local council elections as well. Okay, stay with us, Sarah. So I'm going to go back to Faisal. Couple of now political questions. First and second segment, we spoke about his life in general and his challenges and how he has been using a number of positive mentors in his life for him to come to this point. But this time, in this segment, Faisal, I would like to put some questions to you, especially in relation to your political belief. So obviously, you were a member of SNP, then you became, were you not? Okay, so... Not, I was never a member. The only party I joined as a member is Labour Party. Okay, so first of all, why did you pick up Labour Party in terms of your political belief? Because in Scotland, Scottish SNP is much more powerful, we believe. So what led you to join Labour Party? That's my first question. And second question, this time round, the performance of Labour Party was pretty poor. So how do you think in future you would help Labour Party, especially in Scotland, in your local area, to change some of the challenges that Labour Party is facing? Well, first of all, in 2014, when independence referendum, this is when I got heavily involved in politics, and I was never in favor of independent Scotland because I thought we are better together, stronger together. So there was no way I was going to join SNP because I didn't believe in their policy. When I remember when I had the SNP leaders in my veranda restaurant, I did ask them that who will be looking after our finance, who will be looking after our Faisal Bhai, I have a separate question for the referendum, taking you back. How would you influence, or how would you work with the Labour Party, because you have a portfolio, shadow portfolio, so how would you work with the party to actually improve the image or the challenges that the party has faced this time round? At the moment we have Anas Sarwar as our leader. He is very clear that we are not in favor of independence. Sarah Boyack has been, even though she's got a Bengali name, Sarah. I always call her Sarah. So she's been in Bangladesh twice, I think, Sarah. Yeah? And how and why I joined Labour Party is because of them. Because there was another person who was the Lord Provost that time, Lord Leslie Hines. So I always, as a chair of LREC, I used to work closely with people like Sarah and Leslie and Mark Lazarowicz, Ian Murray. So I've been very close with them, and every time I want to do something, they're always there for me. And your question, how I will get more people joining Labour Party, as you'll probably know, that I'm the first Bengali person in the Scottish Parliament in Scotland. Since my involvement in party, a lot of Bengali people joined in politics. Not only Bangladeshi people, there is lots of Pakistanis, Indians. People do get interested when they see their own people in the parliament. So I'm sure, and I'm sure Sarah would agree, that because I'm in there now, we will get interest from other people. People join in our party, and
I wouldn't agree that we didn't do that well. We did actually. We didn't do too bad. You know, since Anas Sarwar became Your leader accepted that. well, our leader is Anas Sarwar in Scotland, so I'm sure he wouldn't accept that we did really bad. We did manage to hold. We do have new people. I think. We were 21 before. We still got the same number of MSPs. We've only lost one seat. So number-wise, I don't think we have done too bad. But it's up to us now how to make things better for the party and for our community people. So I think it's up to ourselves to make sure that we give the right message to people. And Labour was a dominant figure in Scotland. And I'm sure we'll be back again in dominating Scotland again. What would you say, Sarah? Would you agree with me on that? Yeah, very much, because I think the big issues that people care about are jobs, getting education for their children as we come out of the pandemic, a better health system, and for many of us now, tackling climate change is now a huge issue for people. And I know for people in Bangladesh, it's an issue already. But for us in Scotland, we are also having floods, we're having forest fires. So we're very keen that we will be constructive with the new government, but we will also work hard to say where they need to do better to support our electors. And I think the work that Foysol and I will do on the Constitution, on external affairs, is about bringing people into politics, to make sure they're not isolated from politics. And for us in particular, to work with them so that we create a fairer country, and a country where people in low incomes are given better opportunities. Sarah, I would like to come to you on two questions. First being, within Bangladeshi community, as Foysol Bhai said, that the first generation, second generation, we were very much involved with the Bangladeshi politics, even doing abroad. Mm-hmm. So leaving that track behind, the new generation are becoming more and more involved or interested to becoming or joining mainstream politics, but that's still a challenge. So how do you think that especially Scottish Parliament, Scottish politics would embrace young generation from Bangladeshi community? Because obviously without Scottish politics opening the door, opening the opportunities, BME community will not be able to make that journey that easily. Obviously Foysol had a challenging journey, but with his determination, with his intellect, with his perseverance, he has been a success into the politics. But obviously there are a number of other young people who would need that support. So what would be your view on that? Well, I think we've got a youth parliament where young people are involved, and I will be working to make sure that they have young people right across the spectrum, but to make sure we have young people from the Bangladeshi community involved in that, because we want to give them a future in our country and to show that it's people like Foysol who've been elected, but also to say, for example, that young women from that community, they are welcome, and there are issues that we will want to work with them on to make sure that we listen to them properly. So I think there'll be lots of opportunities, and in fact one of the things through the pandemic is that people don't have to come into meetings in buildings where they don't feel comfortable. We can do things online, we can do things through all sorts of social media applications. So we're trying to do that now through using Instagram, Twitter, Facebook, TikTok, and to say to young people, you come and help set our political agenda. For example, the pandemic's been really tough for young people's education, and one of the things Foysol's worked on is racism in our schools, and we've got to call that out and bring that to an end. So it's about being welcoming, but it's also showing that we will make a difference. And if those young people get involved, we will actually work together and make a difference in our society and create a better world for everybody. Foysol Bhai, what's your view on, because you have slightly touched on the referendum issue, because obviously we would like to know whether Scotland and England will stay together, or there is because with SNP being again in a position where they can call a referendum, what would be your view? Well, I think we're very clear on that. We are better together, we're stronger together, and we are not going to be supporting another referendum. So we are very clear on that, and I don't think this is an issue just now. As Sarah said, it's about rebuilding the country now, because we have to think of
children's education. We have to think of the poverty. We have to think of getting back to normal life. And at the moment, referendum is not important. I don't think anybody should be talking about this at the moment, because how do we get back to normal life, rebuild our country? That is our first priority. And I'm sure. I think Sarah did mention that we have the most diverse parliament now. We have women from India. We have women from Sikh community. We have another Indian member. We have Pakistani, two Pakistanis. We have a Bangladeshi. So it's encouraging. We can see I know, but there's more than is it still real reflection of the community? Definitely not. So how do you think, Foysol bhai, you would actually encourage young people? Because Sarah spoke about youth parliament, but obviously that hasn't been a success story for many Bengalis, because this is the first time we are seeing one Bangladeshi in the parliament. So only youth parliament is not going to be something that's going to allow more Bangladeshis in the parliament. What else needs to happen? As I said to you earlier, that you've got to, this year we had more Bengali people in the street, knocking in the door. We have, I've noticed quite a lot of Bengalis have joined in, become a member, and I've already been, approached by a few people saying that how do we get involved? How can we get involved? There's a council election coming in, and as Sarah said, that we will be with Lothian Labour. I will be talking to our team in Lothian Labour Group, and we will make sure that we do have an organization called Labour Friends of Bangladeshis. I will organize a meeting with them and see if I can get more people joining in. It's all about interest. It's, you cannot pull people in, unless somebody is in there. I'm sure me being in the parliament will make a difference. So I can see people are interested. I can see people are asking me questions. As I said, I've never ever seen so many people knocking doors from ethnic minority background. I had at least 10 people every day with me from our community. So it's encouraging. I think people are interested. People can see there is an opportunity for us. There is a place for us, and we're not just for there to tick the box. Thank you, Foysol. I'll come back to you. We don't have much time left. Sarah, just to, in terms of your concluding remarks, why do you think it's important for especially British Bangladeshis to get involved into mainstream politics? Because they can improve their lives and the lives of their communities. So we've got Foysol, who's from the hospitality and the business community. We want people who've been doctors or nurses, people who are in schools, who teach. We want people from a variety of backgrounds, because we want them to represent the wider community. And I just give you the example that we have always had women involved in our politics in Scotland, and we've worked very hard for that. And I now want us to put the same energy into making sure that people from the Bangla community feel welcome, they feel part of it, and they know that they can make a difference. And we will be there to support them, to mentor them, and to encourage them, so that Foysol is going to be not just the only person, but the first person, and will be followed by others. Thank you, Sarah. It's really nice to have you on the show. Foysol bhai, আমাদের একেবারে সময় শেষ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? All I'm going to say is thank you very much for watching us, and thank you, Etienne Bangla, for inviting me and Sarah to your program. And I don't know how to say thanks to everyone for all the prayers and all the duas. Thank you. Thank you, Sarah. Sarah, I will do my concluding remarks in Bengali for my viewers. So, Foysol bhai, thank you very much. আমাদের সময় দেবার জন্য, এবং অবশ্যই শেষ করতে চাই এই কয়েকটি শব্দ ব্যবহার করে ফয়সাল চৌধুরীর ব্যাপারে। তার মেধা, মনন, অধ্যাবসায় এবং প্রতিভা, এই গুণগুলো এবং নিজের ওপর আত্মবিশ্বাস, এই গুণগুলোই নিশ্চয়ই আমরা বিশ্বাস করি প্রতিভাদীপ্ত এই মানুষটির হাত ধরেই আগামীতে স্কটিশ রাজনীতিতে আরও বাঙালির পদচারণ আমরা দেখতে পাবো। শুরু হয়েছে আমাদের এই উজ্জ্বল পথ চলা ফয়সাল চৌধুরীর হাত ধরে।
এবং আমরা বিশ্বাস করি যে ফয়সাল চৌধুরীর মাধ্যমেই স্কটিশ রাজনীতিতে আরো বাঙালি তরুণ বা বাঙালি তরুণীকে আমরা দেখতে পাবো এবং আমাদের জীবনমান পরিবর্তনের জন্য মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। মূলধারার রাজনীতিতে যুক্ত হয়ে আমরা আমাদের মতামত প্রদর্শন করতে পারবো, আমাদের অবস্থান দৃঢ় করতে পারবো এবং আমাদের এদেশে থাকার জন্য আমাদের স্কটিশ কিংবা ব্রিটিশ নাগরিক হিসেবে আমাদের যে অধিকার রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের মূলধারার রাজনীতিতে এবং আমাদের পার্লামেন্টে যেখানে নীতি নির্ধারণী অবস্থান থাকে সেখানে আমাদের যুক্ত হতে হবে। ফয়সাল চৌধুরী এমবিএর জন্য আমাদের অনেক অনেক শুভকামনা থাকলো। তাকে যে শ্যাডো পোর্টফোলিও দেওয়া হয়েছে কালচার এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, আমরা বিশ্বাস করি তার মাধ্যমে ফয়সাল চৌধুরী বাংলাদেশের সঙ্গেও আরো সুসম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও পদক্ষেপ নেবেন। ফয়সাল ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন বাঙালি কমিউনিটিকে সঙ্গে নিয়ে। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সারা বয়াক এবং ফয়সাল চৌধুরী এমবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুভরাত্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Thank you. Be a privilege.